যে বিষয়টি বারবার আলোচনায় আনছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেই হামলার মানে মবের ঘটনা ঘটলো, সেখানে সন্ত্রাস দমন আইনে যে মামলা হলো, আপনার কাছে একটু আইনি ব্যাখ্যাও জানতে চাই যে এই বিষয়ে কি কোনো খোঁজ খবর আপনার কাছে আছে যে তাদের আসলে এই মামলার পরিণতি কি, তাদেরকেও কি এখন মানে জেলেই থাকতে হবেন দীর্ঘদিন বা দিনের পর দিন, যারা গ্রেপ্তার হলেন লতিফ সিদ্দিকী, মঞ্জুর দেখুন, আলম আমরা পান্না, সাংবাদিক, আইনের আমরা শিক্ষক? যে জি। দেশে এখন যে পরিস্থিতি চলছে, আমরা দেখেছি যে গত জুলাই বা আগস্ট মাসের ঘটনায় যে মামলাগুলো হয়েছে, হত্যা মামলাগুলো, সেখানে জামিন দেওয়া হয়েছে এমন লোকের সংখ্যা হাতে গোনা দু একজন, এবং 8-10 মাস ধরে জামিন শুনানি করা যাচ্ছে না। এর পরবর্তীতে যে সকল পলিটিক্যাল মামলা হয়েছে, অধিকাংশ পলিটিক্যাল মামলাই হাইকোর্ট জামিন দিচ্ছে না। এনাদের ক্ষেত্রে কি হবে এটা বলা মুশকিল। তবে রাষ্ট্র থেকে উদ্যোগ নেওয়া উচিত। এদের মধ্যে অনেকেই বীর মুক্তিযোদ্ধা আছেন। তারা আসলে কি রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, কি সন্ত্রাস বিরোধী কাজ করেছেন? 72-এর সংবিধানকে সমুন্নত রাখা অথবা 71 নামে একটা মঞ্চ করা, এটা কি রাষ্ট্রবিরোধী কাজ হতে পারে? আমরা 24-এর আওয়ামী লীগের পরাজয়টাকে কিছু মহল 71-এর বিরুদ্ধে পরাজিত শক্তির বিজয় ভাবছে। আমরা 24-এ তো আর এটা পাকিস্তানের বিজয় না, 24-এর আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে, বাংলাদেশের মানুষের বিজয়। এটাকে 71-এর সাথে কনফ্লিক্ট করে যত 71-কে দমন করা হবে, 71 নামটাকে, তত এই তত্ত্বটা জেগে উঠবে হুম। যে আহ, এখানে আসলে 71-এ পরাজিত শক্তির শক্তিশালী ভূমিকা ছিল এবং তারা সেই পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। এই এই ন্যারেটিভসটা বাংলাদেশে আমরা চাই না। এটা আরেকটা বিভাজন সৃষ্টি করবে। আরেকটা হচ্ছে, ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন হাফিজুর রহমান কার্জন, উনি নামকরা প্রফেসর। হুম। উনি প্রফেসর হিসেবে বক্তব্য দিতে গেছেন। উনি রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী কি কাজ করবেন? এর আগের আন্দোলন করেছিল আসিফ নজরুল, আইনের এক শিক্ষক। এখন আন্দোলন করছেন আরেক শিক্ষক। আসিফ নজরুলকে জেলে যেতে হয়নি, এনাকে জেলে যেতে হলো। তাহলে অনেকে তো এটা কম্পেয়ার করবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা কোথায় বেশি কোথায় কম, কেন বেশি কেন কম। তো পুরো বিষয়টা সরকার, আমি যেটা বলছিলাম যে সরকার কম্প্রোমাইজ করছে অনেক জায়গায়, সে কারণে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এবং এই বিষয়গুলো পরবর্তীতে সরকারের জন্য পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার বা সেফ এক্সিটের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে। জি, আমি একটু এই বিষয়ে জানতে চাই ডাক্তার জাহেদ, মানে এই ঘটনাটা যেটি নিয়ে কথা বলছি সেটি আসলে কি বার্তা দিল? বিরুদ্ধ মত যারা উচ্চারণ করছেন বা যারা শক্তভাবে কথা বলছেন, তাদের জন্য কি কোনো বার্তা, মানে তাদের কি ভয় পাওয়ার কারণ আছে? একেবারেই না, মানে আমার কাছে মনে হয় যে খুব অদ্ভুত শোনাবে, মানে দেখতে মনে হচ্ছে এটা আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। হুম। মানে তুমি গিয়ে এসব ঝামেলা করো, কারণ শেষ পর্যন্ত আচ্ছা এই প্রোগ্রামটা যদি হয়ে যেত, এটা কি নিউজ হতো? আমরা ধরে নিলাম ডক্টর কামাল হোসেন গিয়ে হাজির হলেন, যদি ওনারা স্টেটমেন্ট দিয়েছেন যে হুম। ওনাদেরকে ইনভাইট করেন, তারপরে ধরলাম ওখানে উনি গেলেন, লতিফ সিদ্দিকী এটা সেটা বললেন, যেন কার্জন বললেন, যেন পান্না বললেন, যে দেখেন পান্নাও গেলেন, তো কি হতো? কিছুই হতো না। কিন্তু যা হলো সেটার কারণে যে পরিমাণ মাইলেজ আওয়ামী লীগ পেল, হুম। হুম। সেটা তো দেখতে মনে হয় যে এই ঝামেলাটা আওয়ামী লীগ করতে পাঠিয়েছে। তার মানে আমাদের এইসব স্টুপিডিটি দিনের শেষে আমরা আসলে যাদের বিরোধিতা করতে চাই, যাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চাই, তাদেরকে আমরা আসলে ফসল তুলে দিচ্ছি। আপনি সন্ত্রাস দমন আইনের কথা বলছিলেন, আমি এজাহার পড়ছিলাম, লতিফ সিদ্দিকী নাকি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়ে শেখ হাসিনা আসার পথ তৈরি করতে চেয়েছেন। এই হচ্ছে একজন পুলিশ অফিসার এই এজাহার দেয়, এবং একজন কোর্টের জাজ কনভিন্সড হন। খেয়াল করি, উনি তো দিলেই তো উনি সেটা গ্রহণ করতে বাধ্য নন, কোর্টের জাজ কনভিন্সড হয়ে তাকে আদালত জেলখানায় পাঠানোর জন্য রাজি হয়েছেন এবং পাঠিয়ে দিয়েছেন। খেয়াল করুন তাহলে, ওখানে কিছু লোক গিয়ে হই হট্টগোল করার আগ পর্যন্ত এত বড় একটা চক্রান্ত করছেন জনাব লতিফ সিদ্দিকী, সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সেটা করবে তো তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতদিন কি কি করেছে? ওনাকে আগে হুম। অ্যারেস্ট করা হয়নি কেন? এমনকি ওই প্রোগ্রাম শুরুর পরও অ্যারেস্ট করা হয়নি, ওরা যখন কেওস হলো তারপর তারা গেলেন এবং এই কাজ করে হুম। ফেললেন। মানে আমি একটা কথা এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এখনো না, 15ই আগস্টে যখন কিছু ব্যক্তি ফুল দিতে গিয়েছিলেন, মানে এই কথাগুলো না এখনকার বাংলাদেশে বলা খুব কঠিন। মানে আমরা একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই কনসেপ্টই অনেকের কাছে নাই। কোনো একটা কাজ কে নিয়ে যদি আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই, ফৌজদারি ব্যবস্থা নিতে চাই, সেটাকে ক্রিমিনালাইজ করতে হবে আগে। তো আমরা বলে দেই 15ই আগস্ট ব্যক্তিও, আওয়ামী লীগ তো বটে, ব্যক্তিও 32 নম্বরে গিয়ে ফুল দিতে পারবে না, একটা আইন বানাই, এই আইন নিয়ে সমালোচনা হোক, কিন্তু একটা আইন বানিয়ে দেই, তারপর এটা বলবো। ঠিক একইভাবে আমাদের আইন বানাতে হবে
মঞ্চ একাত্তর একাত্তর থাকা কোনো কিছু কোনো প্রতিষ্ঠান হতে পারবে না, বা কোনো এককালে কোনোভাবে। আমি এটা মানতে প্রস্তুত আছি, এখানে অনেকে আওয়ামী লীগের প্রতি সিম্পাথাইজার্স আছেন, কোনো সন্দেহ নাই। এবং আমি দেখলাম কেউ কেউ এই তালিকা দেন যে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা লোকজন এখানে ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে তাতে কি হলো? আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এখন আওয়ামী লীগের যদি কোনো এককালে পদে থাকা লোকজন তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, সেই ধরনের একটা প্ল্যাটফর্মে গেলে সমস্যাটা কোথায়? এবং এর মাধ্যমে আসলে আমরা এই বার্তাটা দিতে চাচ্ছি। এবং আমি বলছি বারবার, এটা একটা পাল্টা ফ্যাসিজম হিসেবে তৈরি হয়েছে। ঠিক আওয়ামী লীগের উল্টো একটা জিনিস। আগে দেখবেন মুক্তিযুদ্ধ বলে নাম দিয়ে আপনি যে কোনো, মুক্তিযুদ্ধ মঞ্চ একটা ছিল কিন্তু, ওটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারতেন, কোনো প্রশ্ন করা হুম যাবে না। এখন জুলাই যদি বলেন, আপনাকে চুপ হয়ে যেতে হবে, হুম হুম আপনি জুলাইয়ের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। আবার পাল্টা এখন এখন একাত্তর, এখন স্বাধীনতা, এখন মুক্তিযুদ্ধ, এগুলোর কথা বলাই বিপদ। আমি প্রায় বলি কথাটা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানকে আমরা বহু বছর রিপিটেডলি চ্যালেঞ্জ করেছি, তার হুম। সকল চেতনা, এবং কিন্তু আমরা এখন কি টার্ম সেটা ব্যবহার করেছি। এস্টাবলিশড হয়ে যাচ্ছে না যে মুক্তিযুদ্ধ যেন শুধু আওয়ামী লীগেরই সম্পদ, আর কেউ বললে না না না, মানে আমি আর এই কেউ জায়গায় সেটাকে গ্রহণও করে না? না, গ্রহণ করছি, আমি সেটাই বলছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং সকল একটা চেতনা ব্যবসার কথাও বলেছি। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে বয়ান, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধ আর কেউ নাই, এমনকি তাদের নেতা তাজউদ্দিনকেও তারা স্বীকার টিকার করে না। হ্যাঁ, তো এগুলো সরিয়ে রেখে বলছে, আজকে ডিটেল আলোচনার জায়গা নাই। আমরা আওয়ামী লীগের বয়ানকে অস্বীকার করি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করি, কখনো মুক্তিযুদ্ধ অস্বীকার করতে পারি না। কিন্তু হয়েছে কি, এখন একটা চক্র আছে যারা একাত্তরে, তাদের মারাত্মক অন্ধকারাচ্ছন্ন ইতিহাস আছে, তারা চেষ্টা করেছিল 24 দিয়ে একাত্তরকে ধামাচাপা দেওয়া যায় কিনা। ফলে তারাই এখন নানান ফর্মে নানান ভাবে এসে এই পরিস্থিতিগুলো, এটা শুধু মঞ্চ একাত্তর না, কিছুদিন আগে বিএনপির যে নেতা মোটামুটি চাপের শিকার হলেন, যেন ফজলুর রহমান, তার, উনি একটা বাজে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে মূল ক্ষোভ কাদের আমরা বুঝতে পারি তো, কারণ উনি সকাল বিকাল মুক্তিযুদ্ধের কথা বলেন এবং সেই প্রসঙ্গে সেই মুক্তিযুদ্ধের সময়কার কালো শক্তির কথা বলেন। এগুলোই প্রবলেম হয়েছে। তো এই চেষ্টা আছে, এখন আমাদের আসলে এটার বিরুদ্ধেও ফাইট করতে হবে। আমি আবারও বলছি, স্বাধীনতা একাত্তর এগুলো মানে শেখ মুজিব বা আওয়ামী লীগ বা শেখ হাসিনার কিন্তু কোনো আমি এটাই সম্পত্তি বলছি, নয়। আমি ওই প্রশ্নটা করছি, যারা যারা ফাইট করছেন তাদের কি ভয় পাবার কারণ আছে কিনা? কারণ হয় মব, তারা মবের শিকার হচ্ছেন, আবার দেখলাম এই যে সন্ত্রাস দমন আইনের মতো জায়গায় মামলাও হয়ে যাচ্ছে। ভয় পাবার কারণ আছে কিনা যারা এরকম কথা বলছেন? ভয় করার চেষ্টা আছে, ভয় তো করার মানে ভয় পাওয়ানোর, ভয় তৈরি করার চেষ্টা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করি এটা সেরকম একটা চেষ্টারই অংশ। আমি মনে করি এখন অন্তত আমাদের মতো জায়গা থেকে, যাদেরকে অন্তত অ্যাটলিস্ট এখনই শেখ হাসিনার দালাল বা আওয়ামী লীগের দালাল হিসেবে ট্যাগ করা যাবে না, এটা হুম একটু কঠিনই আছে আমাদেরকে দালাল হুম হুম করা। তো আমাদের রাদার মুক্তিযুদ্ধের কথাগুলো, যারা আমরা এই মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, আবারও হুম বলছি আওয়ামী মুক্তিযুদ্ধে না, যে আমাদের সত্যিকার মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করি, তাদের দিক থেকে আলাপগুলো আসুক। আর যদি আওয়ামী বয়ানও কেউ আনতে চায়, কথার কথা, হুম সেই রাইটও আসলে তার আছে। তার যতক্ষণ পর্যন্ত তার এই বয়ানের মাধ্যমে সে কোনো আইন লঙ্ঘন করছে না, ততক্ষণ পর্যন্ত হুম। সেই রাইটও আছে। সেই রাইটকে আমরা পাল্টা বয়ান দিয়ে কমব্যাট করবো, গায়ের জোরে এটা করা যাবে না।